আচ্ছা, আমরা আসলে এই স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের এইখানে একটা মানে একবারে বেসিক একটা মার্কশিট দেওয়া আছে এখানে। এই বেসিক মার্কশিটের অলরেডি কিছু কাজ দেখাই ফেলছি, যেমনটা টোটাল। বাকি আছে শুধু এভারেজ আর র্যাঙ্ক। তো আগে আমরা হচ্ছে এর মতো করে আমরা ড্রাফটটা করে নিব। এখন ড্রাফটটা করে নেওয়ার জন্য এখানে দেখবো কি কি লেখা আছে। বলছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তাহলে ওয়ার্কবুক আর ওয়ার্কশিট কি? অর্থাৎ পুরা এক্সেল শিটটাকে বলাই কি ওয়ার্কবুক। ঠিক আছে, এটা ওপেন করলে যে যত বড় জিনিসগুলো দেখতে মানে যত পেজ দেখতে পান, যে স্প্রেডশিটটা দেখতে পান, সব এইগুলোকে একত্রে বলা কি ওয়ার্ক বুক। আর আপনি যে অংশে কাজ করেন, এই ওয়ার্ক বুক কিন্তু সুবিশাল শিট, শিটের শেষ নাই। এই শিটগুলোর মধ্যে থেকে যে অংশে কাজ করেন তাকে বলা হয় ওয়ার্ক শিট। বুঝা গেছে ওয়ার্কবুক কি আর ওয়ার্কশিট কি? ওকে, তারপর আসি। আমরা তো 10-এর জায়গায় 21 ইউজ করতেছি, কোনো সমস্যা নেই। এখন বলছে ক্রিয়েট এ টেবিল। আপনাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল মানে হচ্ছে অলরেডি তো আমাদের যেহেতু কলাম করাই আছে, মানে প্রতিটা সেল আছে, জাস্ট এটাকে যদি বর্ডার করে দেয় তাহলে তো টেবিল হয়ে যায়। এখন বলছে উইথ 7 রো। কয়টা রো নিতে হবে? 7টা রো। এবং কলাম নিতে হবে কয়টা? 9টা। তবে এটা শুধু নিলেই হবে না, কোন জায়গা থেকে কোন পর্যন্ত নিতে হবে তার রেঞ্জ দিয়ে দিছে। A3 শুরু হবে কোন জায়গা থেকে? A3, অর্থাৎ প্রথম কলাম থেকে 3 নম্বর রো থেকে শুরু হবে। শুধু প্রথম সেল থেকে আপনি নিয়ে নিলেই হবে না। আমি এখান থেকে দ্বিতীয় একটা শিট নেই। দেখেন শিট 1-এ কাজ করছি, শিট 2-তে প্লাসে ক্লিক করলে একটা শিট চলে আসে। এখন এই যে আমি এখান থেকে 7টা রো খালি নিলেই হবে না, এই যে 7টা রো নিলাম, হবে না। বলছে কোন জায়গা থেকে? A3 কোনটা? এটা A3 থেকে কি পর্যন্ত নিতে বলছে? I9। তাহলে A3 হচ্ছে এটা, I9 কোনটা বলেন তো? আই পর্যন্ত আগে নেই। এই যে আই পর্যন্ত নিলাম, A3 থেকে আই পর্যন্ত নিলাম। 9 পর্যন্ত গেলে কি করতে হবে? নিচে যেতে হবে, তাই তো? তাহলে আমি নিচে যাই, এই যে 9। এখন হয়েছে A3 থেকে I9। এখন জাস্ট এখান থেকে অল বর্ডারটা দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু ড্রাফট কিন্তু অনেকটা হয়ে গেছে। বোঝা গেছে? A3 ছিল কিন্তু এটা, আর I9 ছিল এটা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি করছি? জাস্ট সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিয়েছে। এটা নিয়ে কার কোনো ঝামেলা আছে? ওকে, পরে আসি। পরে হচ্ছে গিয়ে কি বলছে সেটা আমরা দেখি একটু। পরে বলছে ইউ হ্যাভ টু বোল্ড এন্ড ইন্টার দি হেডিং অফ ইস কলাম। কলামের উপরে আমাদের কি করতে হবে? একটা হেডিং দিতে হবে। এই হেডিং এর ভিতরে কি লেখা থাকবে সেটা দেখি। 3 নম্বরে বলা আছে যে ইনসার্টের টাইটেল। আমাদের একটা টাইটেল দিতে হবে মোহাম্মদপুর কলেজ, একটা সাব টাইটেল দিতে হবে মার্কশিট ফর এভাইএল বায়োলজি ক্লাস এ। এই জিনিসটা আমাদের কি করতে হবে? টেবিলের উপরে আমাদের একটা টাইটেল দিতে হবে। তাহলে এই জিনিসটা আমি তো লিখবো না, আমি এখান থেকে কপি করি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। তাহলে আমার কি করতে হবে? এই টেবিলের উপরে লিখতে হবে। তাহলে আমরা একটা সেলে লিখি, কারণ আমি চাইলেই তো পুরোটা মধ্যে লিখতে পারবো না, পারবো না। আমি একটা সেলে লিখি, সেলে লিখলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা সেলই আছে, তাই না? বাইরে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইটেল, একটা সাব টাইটেল লেখা আছে না? কিভাবে লিখতেছি একটু খেয়াল করবেন কিন্তু। সাব টাইটেল কি আছে? মার্কশিট ফর বায়োলজি ক্লাসে, তাই না? এই জিনিসটা লেখা আছে, কন্ট্রোল-সি দিলাম। এখানে একটা বিষয় শিখার আছে, আমি 2য় নাম্বার সেলের মধ্যে এটা রাখলাম, হ্যাঁ, আপাতত। ঠিক আছে, এখন এই কাজটা আমি এখানে একটু করব। প্রথম হচ্ছে মোহাম্মদপুর কলেজটা নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে কি, আমি এই মার্কশিট ফোরটাকে কপি করলাম, কপি করে 2 নম্বরে নিলাম। এখন কথা হচ্ছে এই যে লিখলাম 2টা সেলে, আমার তো কি হবে? এইগুলা মিললে একটা সেল হবে না? এখন আমি যদি এখানে সেল মার্ক যদি করি তাহলে বিষয়টা কি হয় আমি এখানে করে দেখাই। সাপোজ এতটুকু, এতটুকু যদি মার্ক করি তাহলে কি হয় দেখেন। ডাবল ক্লিক করলাম, আমার দেখেন নিচে লেখাগুলো কিন্তু নাই। অর্থাৎ 2টা সেল কিন্তু একটা সেলে একাধিক সেল একটা সেলে পরিণত হওয়ার কারণে যে কোনো যে লেখাটা সে প্রথম ধরতে পারে সেই লেখাটাই সে এখানে রাখবে। যে কোনো একটা সেলের লেখা রাখবে, পরের সেলের লেখাগুলো সে রাখবে না।
কিন্তু আমরা যদি এই জায়গায় এটা যদি পেস্ট না করতাম, আমরা যদি এই সেলটাকে সেলের ডাটাটাকে অ্যাক্টিভ করে যদি কলেজের পরে কার্সর রেখে যদি অরটা ইন্টার দিয়ে নিচে না যদি পেস্ট করতাম, তখন আমি যদি দেখেন আমাদের কিন্তু এরকম হয়ে গেছে, এর নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তখন আমি যদি সবগুলো সিলেক্ট করে যদি মার্জ এন্ড সেন্টার করে দিলাম, যে উপরে উঠাই দিলাম, আরো উঠাইতে পারি উপরে, এখন দেখেন আমার সব লেখাই কিন্তু আছে। তারপরে ব্যাপারটা কি হলো এখানে, আমি যদি একাধিক সেলে লেখার পরে যদি মার্জ করতে যাই, তাহলে যে কোনো একটা সেলের ডাটা সে কাউন্ট করবে। আর যদি একটা সেলের মধ্যে যদি যত লেখাই থাকুক না কেন এবং একাধিক সেল নিয়ে যদি ওই সেলটাকেও রাখি, তাহলে ওই সেলের ভিতরে যত লেখা আছে সব এখানে চলে আসবে। ঠিক আছে? তখন আমি চাইলে এই যে দেখেন হাতে ধরে, এই যে দেখেন ধরে এগুলো কমিয়ে দিতে পারি, উপরে উঠে গেল। এই 2 নম্বর কলামটাকে আরো উঠে দিতে পারি, আরো উঠে গেল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইভাবে আমি ফিট করে দিলে কিন্তু আমার টাইটেল এবং সাবটাইটেল কাজ কিন্তু কমপ্লিট। পারবো না? ওকে, এখন ভিতরে কি আছে আমরা দেখি। বলতে হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার দিতে হবে, নেম লিখতে হবে, মানে হেডিং আর কি, কলামের হেডিং দিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমি কপি করে নিই এখান থেকে। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এই যে এখানে কার্সর রেখে কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট হয়, যে পেস্ট করে দিলাম। এখন দেখেন কেমিস্ট্রি ভেঙে গেছে। এখন আমি একটু এইভাবে টেনে দিই একটু, তাই না? একটু টেনে দিলে তো হয়ে যাচ্ছে নাকি? অথবা ডাবল ক্লিক করলে ফিট অনুযায়ী নিয়ে নেবে, অথবা রেপ টেক্সট করলে যতটুকু সেল আছে ততটুকুর ভিতরে লাইন ভেঙে নিয়ে নেবে। বোঝা গেছে? এখন মার্ক সবগুলো তো একসাথেই করতে পারবেন। এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে রেপ টেক্সট করে দেবেন, সে অটোমেটিকলি ভেঙে যাবে। ঠিক আছে? কিন্তু ওইটা করতে গেলে আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে? আর নতুবা এখান থেকে আপনার ফিট অনুযায়ী করে নিতে হবে, সেলগুলো বড় করে নিতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, পরে আসি। পরে এখানে ভিতরে দেখি কি কি ডাটা আছে, ডাটাগুলো আমি একটু দেখে দেখে লিখে ফেলি। আমি এগুলো আর লিখলাম না, হ্যাঁ? আপনার তো লিখতে পারবেন না, লিখে ফেললাম। ডাবল ক্লিক করে দিলাম, রেপ টেক্সট করাবো। আচ্ছা যাই হোক। আচ্ছা আচ্ছা, 1000 এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো হাতে লিখি। কত কত ছিল? 1001। পরে কত ছিল? 1002। এখন আমি কি করবো, জাস্ট সিলেক্ট করে যদি স্ক্রল করে নিচে দিয়ে দেয়, তাহলে অটোমেটিকলি সিরিয়াল বাই করে ওই আইডিটা, ইন্ডেক্স নাম্বারটা নিয়ে নেবে। বুঝতে পারছি কি? এগুলা কেটে দেয়, ডিলেট চেপে দেয়, এগুলো টাকা দরকার নাই। এখন কথা হচ্ছে গিয়ে আমাকে এখানে টোটাল বের করতে হবে, এখানে এভারেজ বের করতে হবে, এখানে র্যাঙ্ক বের করতে হবে, তাই না? আর ফন্ট সাইজ ছোট বড় এগুলো তো পারবো, এগুলো নিয়ে কার কোনো সমস্যা আছে? না কিন্তু। তাহলে এটাকে একটু বড় করে নিই, দেখা যায় তো না? আচ্ছা, এখন কথা হচ্ছে টোটাল বলছে, টোটাল মানে যোগ করা, তাই না? তাহলে আমরা যোগ কিন্তু দুই ভাবে করতে পারি, একটা ফর্মুলা দিয়ে, একটা ফাংশন দিয়ে। এখানে চাইলে আমি ফর্মুলা দিয়ে করতে পারি, ফাংশন দিয়েও করতে পারি, দুইটাই এখানে করা যাবে। তাহলে আমরা প্রথমে ফর্মুলা দিয়ে করি। তাহলে কি করতে হবে, ইকুয়াল এই সেল যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল, দেন কি ইন্টার, হয়ে গেল। এখন জাস্ট কি করব, এখান থেকে ধরে এইভাবে টেনে দেব, সবগুলা যোগ হয়ে গেল। একদম ইজি, 1 সেকেন্ডের কাজ। অথবা আমি যদি এখানে সাম দিয়ে করতাম, এগুলা ডিলিট করে দেই, তাহলে কি করতাম, ইকুয়াল সাম, ট্যাব দিলেও ব্র্যাকেট আসবে, অথবা এখানে ওই ফাংশনের কাছে রেখে ডাবল ক্লিক করলো, ট্যাব তো মানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। দেন এই যে এইভাবে সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু এইভাবেও সিলেক্ট করা যায়, নিচে নিচেও করা যায়, কলাম বাই কলামও করা যায়, রো বাই রো করা যায়, মানে একই রেঞ্জে করা যায়। আমার যখন যেটা প্রয়োজন, আমার যদি যুগ এখানে প্রয়োজন হতো, তাহলে নিচে নিচে করতাম। ঠিক আছে? দেন ইন্টার, একই ফলাফল। জাস্ট এটা সিলেক্ট করে এভাবে স্ক্রল করে নিচে টেনে দিব। বুঝা গেছে? এটা গেল কি টোটাল। এভারেজ মানে কি, গড়। গড়ের সূত্র কি, ততগুলো যোগ করে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা। তাহলে আমি যদি হিসাব করি, তাহলে এগুলোর যোগফল কিন্তু বের করা আছে 244। তাহলে সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মানে চারটা সাবজেক্ট। তাহলে আমি কি করতে পারি, ইকুয়াল এই সেল ভাগ কত, 4। হয়েছে না? এটাই তো কারণ কি, ওইটার যোগফলকে
যতগুলা সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করা। আমি তো তাই করলাম। ইকুয়াল যোগফল তো এনে করাই আছে, তাহলে নাকি আমার যোগফল হাতে লিখতে হবে? লিখতে পারেন, কিন্তু লেখার দরকার আছে? সেল তো আমার বের করাই আছে একটা সেলের মধ্যে, তাহলে সেল এটা চিহ্নিত করে দিলেই তো হলো। ভাগ কত? 4, দেন বেরিয়ে গেল। এখন আমি জাস্ট এটা কি করব? টেনে দেব। বুঝতে পারছি কি? এটাকে বলা কি ফর্মুলা দিয়ে এভারেজ করা। তাহলে ফাংশন দিয়ে এভারেজ করা যায়। ফাংশনের জন্য এভারেজে কি সূত্র আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, এভারেজের সূত্র আমি এখানে ফাংশন দিয়ে করি এই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। তো এভারেজের জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এভারেজ ফাংশন। আমরা যদি ইকুয়াল দিয়ে যদি এ বি জি যদি লিখতে যাই, সরি, এভারেজ এ বি ই এতটুকু লিখলে দেখবেন এভারেজ রিলেটেড অনেক সূত্র চলে আসে। তখন বলেন কোনটা? দ্বিতীয়টা না? দ্বিতীয়টাতে কার্সর রেখে ডাবল ক্লিক করেন, এই যে এভারেজ ফাংশন চলে আসছে। এখন জাস্ট এই যে এইভাবে সেলগুলো আমি দিয়ে দেব। কারণ কি, এভারেজ মানে হচ্ছে কি, ওই সেলগুলা থেকে সে প্রথমে যোগ করবে, দেন ওই সংখ্যা দিয়ে অটোমেটিকলি ভাগ করে একটা ফলাফল দিয়ে দেবে। সেম ফলাফল আসছে না? বোঝা গেছে? এভারেজ ফাংশনের কাজ বোঝা গেছে? তাহলে আমরা ফাংশন দিয়ে করতে পারি, ফর্মুলা দিয়েও করতে পারি। এখন কথা হচ্ছে এইখানে দেখেন, আমি যখন এভারেজ বের করছি সবগুলো তো পূর্ণ সংখ্যা বের হবে না, বের হবে না। এখন দেখেন কতগুলো কতগুলো পূর্ণ সংখ্যা বের হয়েছে, আবার কতগুলা কি দশমিক সংখ্যা বের হয়েছে, তাই না? হ্যাঁ মারো। ছেলে 15 জন, মেয়ে হচ্ছে 9 জন। ইয়া, কি বলতেছিলাম? কিছু পূর্ণ সংখ্যা বেড়েছে, কতগুলো দশমিক সংখ্যা বেড়েছে, তাই না? এখন কথা হচ্ছে এই কাজগুলো দেখতে একটু কেমন জানে, একটু কেমন লাগে। সবগুলো দশমিক এলে একটা সুন্দর, সবগুলো পূর্ণ সংখ্যা হইলে সুন্দর। তাহলে এই কাজের জন্য আমরা কখনো কি করি, কিছু পূর্ণ সংখ্যা বেরোলে আমরা এটা দশমিক শূন্য শূন্য দিয়ে এটা পূরণ করে দিলে কি হয়, দেখতে একই ফরম্যাটে চলে আসে, তখন একটু সৌন্দর্য বাড়ে। অথবা অনেক সময় স্পেসিফিকেশনে লেখা থাকে আপনি 2 দশমিক পর্যন্ত বা 2 ডেসিমেল করার জন্য। 2 ডেসিমেল মানে কি, দশমিকের পরে যেন 2টা ডিজিট থাকে। 3 ডেসিমেল মানে কি, দশমিকের পরে যেন 3টা ডিজিট থাকে। সেটা পূর্ণ সংখ্যা হলে 3টা শূন্য দিবে, একই তো কথা। এখন এই কাজটা করার জন্য কি ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন। করলে দেখবেন নিচে আছে ফরম্যাট সেল লেখা। সেল তো সেল, ফরম্যাট মানে ওই সেলকে ফরম্যাট করা। তাহলে আমি যদি এই ফরম্যাটে যাই তখন অনেকগুলো জিনিস এখানে দেখতে পারবো। এক এক সময় এক এক কাজ আমরা করবো, আস্তে আস্তে জানতে পারবো। যেহেতু আমি নাম্বারকে কি করব, ফরম্যাট করবো, এগুলো কি নাম্বার না? তাহলে আমি নাম্বারে যাব। ঠিক আছে, নাম্বারে যাওয়ার পরে কি করব, ডেসিমেল প্লেস কটা থাকবে, এটা ডিফল্ট ভাবে থাকে কিন্তু অ্যাপ্লাই থাকে না। আমরা যদি এখন অ্যাপ্লাই দিই সেটা অ্যাপ্লাই হবে। এবং এখানে একটা প্রিভিউ, স্যাম্পল হিসেবে প্রিভিউ দেখায়। তাহলে 2 ডেসিমেল যেহেতু আছে তাহলে আরো চেঞ্জ করার দরকার আছে, 2ই থাকবে, দেন ওকে। এই যে দেখেন কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে। বোঝা গেছে? এখন আমার যদি বলেন না 2 ডেসিমেল না, আমি সবগুলো পূর্ণ সংখ্যা রাখবো, তাহলে আমি 2 ডেসিমেল 0 করে দিই। তাহলে আমি আবার ফরম্যাট সেলে যাই, যাওয়ার পরে নাম্বারিং এ গিয়ে এই যে 0 করে দিলাম। এখন কি হলো, যত পূর্ণ দশমিক ছিল সব পূর্ণ সংখ্যা হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তো 2 ডেসিমেল করে দেয়। ওকে, তাহলে এই গেল টোটাল, এই গেল এভারেজ। এখন আসি র্যাঙ্ক। র্যাঙ্ক জিনিসটা একটু বোঝার আছে। টোটাল এভারেজে কোনো সমস্যা আছে? র্যাঙ্কে আসি। র্যাঙ্ক মানে কি, র্যাঙ্ক মানে তার অবস্থান, একটা ব্যক্তির অবস্থান, তাই না? একটা কোম্পানির অবস্থান। মনে করেন বিস্কুট কোম্পানি আছে 10টা নারায়ণগঞ্জের মধ্যে, তাহলে এই বিস্কুট 10টা কোম্পানির মধ্যে একটা র্যাঙ্কিং আছে না? বিস্কুট খাইতে কি ইচ্ছা করে না? না? আচ্ছা যাক, বিস্কুট কোম্পানির কথা বাদ দিলাম, আপনাদের নিয়ে কথা বলি। মনে করেন আপনাদের ক্লাসের মধ্যে 24 জন আছেন, তার মধ্যে কেউ একটা কাজ দিলে 5 মিনিটে করেন, কেউ একটা কাজ দিলে 3 ঘন্টায় করেন, কেউ একটা কাজ দিলে সেটা আবার 4 দিনেও করেন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এর তুলনায় এর অবস্থানটা কিরকম, আমি যদি বলি, ওকে যদি বলি আচ্ছা বলেন তো এই দুজনের মধ্যে কে ভালো পারে, তাহলে উনি বললো যে এই ভালো পারে। তার মানে কি, একজনের সাপেক্ষে আরেকজনের একটা অবস্থান তৈরি হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক। সেটা কখনো ফার্স্ট সেকেন্ড হইতে পারে, কখনো ভালো মন্দ হইতে পারে।
কোনো হ্যাঁ বা না হইতে পারে, মানে ইত্যাদি ইত্যাদি পজিশন অনুযায়ী যে কোনো একটা হইতে পারে। তাহলে এটাকে বলা হয় কি র্যাঙ্ক। এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে সজীব, সালমান, সাইম, তাসলিম ও তাসলিমা, সুমার, রিয়াজ, একটা আপনাদের নাম নাই নাকি আছে? নাই। এই নামগুলোর মধ্যে, এই স্টুডেন্ট গুলোর মধ্যে কার অবস্থান প্রথমে আছে, কার অবস্থান সেকেন্ডে আছে, বা কে কেমন ভালো পারে, এই জিনিসগুলো চিহ্নিত করাই হচ্ছে কি র্যাঙ্ক। এখন মনে করি এই সজীব, সালাম আমরা এখানে জানাচ্ছি সবাই, ঠিক আছে? কারণ বুঝতে আমার সুবিধা হবে, সূত্রটা দেখলে বুঝতে পারবো। এইটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো না, এটা আমাদের ফাংশন দিয়ে করতে হবে। এই র্যাঙ্ক করার জন্য আমাদের র্যাঙ্ক একটা ফাংশন আছে, বুঝতে পারছেন? এই যে র্যাঙ্ক একটা ফাংশন আছে, ঠিক আছে? অর্থাৎ একটা সংখ্যাকে নির্দিষ্ট তালিকায় কত নম্বরে রয়েছে তা দেখায়, ঠিক আছে? তাহলে র্যাঙ্কের জন্য আর এন কি একটা ফাংশন আছে। এখন কাজটা কিভাবে করে সেটা এখন আমরা দেখব। এখন আমরা আরেকটা জিনিস এখানে আপনাদের দেখাই, সেটা একটু মাথায় রাখবেন। আমরা যখন এখানে সিলেক্ট করে যখন আমরা কোনো একটা ফাংশন দেই, তখন আমরা ইকুয়াল দিলে এখানে যা লিখি এখানে কিন্তু তা শো করে। এখন এইখানে যদি আমরা কাজ করতে যাই তখন অনেক সময় একটু প্রবলেম হয়। সে প্রবলেম হচ্ছে আমরা যখন অনেক বড় ফাংশন লিখি, ফাংশনটা বামে আস্তে আস্তে এইগুলোর উপরে চলে আসে, তখন ওই সেলগুলো সিলেক্ট করতে আমাদের সমস্যা হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই সেলে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে কোনো কিছু না লিখে এই সেলে সিলেক্ট করে আমরা লিখব, তখন ব্যাপারটা হয় কি, এখানে যা লিখবেন এখানে উঠবে, এখানে যা লিখবেন এখানে তাই উঠবে। তখন কি হয় কি, এইখানেটা ডানে যেতে থাকে, বামে আসে না। তখন আমার বামের যে কাজগুলো আমি সহজে করতে পারি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমি একটু বড় দেখার জন্য এখানেই করি। তাহলে আমরা প্রথমে ইকুয়াল দেব, র্যাঙ্ক ফাংশনের জন্য কি ইউজ করব, র্যাঙ্ক। এই যে দেখেন র্যাঙ্ক লেখা আছে, দেখছেন? ডাবল ক্লিক করলাম, একটু বোঝার জিনিস এখানে, ঠিক আছে? একটু বুঝি। র্যাঙ্ক লেখার পরে বলছে কি নাম্বার। অর্থাৎ আমি যদি বলি আমার 24 জনের মধ্যে যদি, অর্থাৎ আমার সাপেক্ষে উনি কেমন বা আপনি কেমন, একজন যে সাপেক্ষে, এই সাপেক্ষেটাই হচ্ছে নাম্বার। অর্থাৎ আমি যদি বলি এখানে আপনাদের সাবজেক্টের 100 মার্ক, আমি ধরে নিলাম 80, 80 থেকে বেশি পাইলে সে ফার্স্ট, 80 থেকে কম পাইলে সে সেকেন্ড, থার্ড। তাহলে ওই নাম্বারটা তো আপনাকে ফিক্স করতে হবে, বা যার পারপাসে করবেন তাকে ফিক্স করতে হবে, তাই না? এখন আমাদের মধ্যে থেকে মনে করেন আমাকে ফিক্স করলাম, সে আমিটা হচ্ছে এইটা, সে আমিটা কোনটা, এইটা। যখনই দিলাম নাম্বারটা দেওয়া শেষে, যেখানে নিচে ইয়ে দেওয়া আছে, যখনই দেশ তখন হচ্ছে কমা, তখন কি কমা, এখানে হচ্ছে রেফারেন্স। এই যে আমাকে ফিক্স করলাম, এখন আমাকে কাদের মধ্যে থেকে আমার অবস্থা নির্ণয় করব, সবার মধ্য থেকে। এই সবাইটা কোনটা, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমাদের মধ্যে যেন অন্য কেউ না আসতে পারে, এই জন্য আমি দরজাটা লক করে দেব। সে লক করাটাকে বলা হয় কি অ্যাবসুলেট। সে লক করাটাকে কি বলে, অ্যাবসুলেট। সে অ্যাবসুলেট করার জন্য ডলার সাইন ইউজ করতে হয়। কি করতে হয়? তবে একটা একটা করে ডলার সাইন ইউজ করতে গেলে আপনি কাজে প্যাচ লাগাই দিবেন। তবে আমি যখন এই র্যাঙ্কটা সিলেক্ট করে যখন F4 দিব, কিবোর্ডের F4, অটোমেটিকলি ডলার সাইন দিয়ে সে অ্যাবসুলেট হয়ে যাবে। তবে এটা ম্যানুয়ালি করতে গেলে আপনাদের প্রথমে ডলার সাইন দিতে হবে, পরে প্রথম সেলের এজ দিতে হবে, পরে আবার ডলার সাইন দিয়ে এর যে রো আছে রোর নাম্বার দিতে হবে, ইস্টু দিতে হবে, আবার শেষেরটা ডলার সাইন দিয়ে এজ দিয়ে আবার ডলার সাইন দিয়ে 90 শেষ করতে হবে। সো আমি যদি রেঞ্জ দিয়ে F4 দিয়ে অটোমেটিকলি সেই কাজটা নিজে নিজে করে ফেলাম। বোঝা গেছে? এটাকে বলা হয় কি অ্যাবসুলেট। মানে কি, এর ভিতরে আর অন্য কেউ আসতে পারবে না। অর্থাৎ আমার অবস্থানটা শুধুমাত্র এইগুলোর মধ্যে থেকেই হবে। এখন কেউ একদম দূর করে চলে আসলো, তাহলে ও এর ভিতরে কাউন্ট হবে না। এটাকে বলা হয় কি অ্যাবসুলেট করা, বা ডলার সাইন দিলে কি হয়, অ্যাবসুলেট হয়। বোঝা গেছে? এখন হচ্ছে অর্ডার। এই অর্ডারটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অর্ডারটা কি,
অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং মানে কি, আপনি বড় থেকে ছোট সাজাবেন কিনা বা ছোট থেকে বড় সাজাবেন কিনা। তাহলে আমি যদি এখানে একটা কমা দিই, দেখেন নিচে আছে কি, অর্ডার দেওয়ার আগে একটা কমা দিলাম। কমা দিলে আমার শো করতেছি কি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তাহলে আমাদের ডিফল্ট ভাবে কমা দিয়ে যদি জিরো নাও দেয় তারপর একটা ফলাফল আসবে, কিন্তু স্মার্টলি কাজ করার জন্য কমা দিয়ে জিরো দেবো, কারণ আমার পুরো অর্ডারটাকে পুরো ফাংশনটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখন কমা দিয়ে কি দিব, কমা দিছি, এখন কি দিব, জিরো। আমি ডিসেন্ডিং অনুযায়ী এটাকে সাজাবো, ব্র্যাকেট ক্লোজ করব, দেন ইন্টার দিব। তাহলে আমাকে বলছে কি 61 হচ্ছে কি এতগুলা জিনিসের মধ্যে তার পজিশন কত, 4। আমি একটু এরো দিয়ে নিচে নামিয়ে দেখি, এই যে দেখেন সবচেয়ে মার্ক কে পাইছে 76, তার পজিশন কত 1। ব্যাপারটা কি ক্লিয়ার? র্যাঙ্ক কিভাবে বের করতে হবে, আমি আবারও এটাকে আবারও বলি, র্যাঙ্কের জন্য র্যাঙ্ক ফাংশন ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনাকে একটা নাম্বার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যাকে ফিক্সড করবেন সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে। সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, সেটা কোনো একটা মার্ক হতে পারে, কোনো একটা প্রথম একটা সেল হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে সাপোজ কি করলাম, প্রথম একটা সেল দিলাম, কারণ আমি জানি কি আমার সব ডাটাগুলো কি আছে, ওই একটা কলামই আছে। তাহলে কলামের প্রথম সেলটা নিলাম, নেওয়ার পরে কমা দিলাম। এখন হচ্ছে আমার সমস্ত ডাটা কোথায় আছে তার রেঞ্জ দিতে হবে। তাহলে প্রথম থেকে ওই লাস্ট পর্যন্ত আমি কি করব, ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করলে রেঞ্জ হবে, ওই রেঞ্জটাকে লক করার জন্য, অ্যাবসলিউট করার জন্য কি দিব, F4। দেওয়ার পরে অর্ডার দিব, সে অ্যাসেন্ডিং অনুযায়ী মান ফলাফল দিবে কিনা, না ডিসেন্ডিং অনুযায়ী দিবে। তখন কমা দিয়ে জিরো ইউজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন ইন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত র্যাঙ্ক পেয়ে যাব। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে পারবো এখন, 1 দিলে অ্যাসেন্ডিং আসবে। হ্যাঁ, সেটাই। এখন বোঝা গেছে? তাহলে কাজটা কমপ্লিট করতে পারবেন এখন? কোনো প্রশ্ন আছে? তাহলে কাজটা এখন চিন্তা ভাবনা করে এখন কমপ্লিট করবেন, করেন। তাহলে আমি রেকর্ড ক্লোজ করে দিলাম এই কাজের জন্য।